নিয়ে এটা কিসের সরঞ্জাম বোঝা গেল? ঝুলন এটা কি রাখা আছে এই জায়গাটায়? আশ্রমের যে সিংহাসনটা আছে সম্পূর্ণ রূপোর, ভালো করে লক্ষ্য করেন। বেগুনি কালারের 3টে মূর্তি আছে, সোনার, রাম, লক্ষ্মণ, সীতা। বেগুনি কালারের যে বস্ত্র পরা আছে। 1905 গাড়িটা ভারতবর্ষে নিয়ে এসেছিলেন ইংল্যান্ড থেকে জলজাহাজে ইংরেজ। আনার পর নবাবকে গিফট করেছিলেন। কোন নবাব? হাসান আলী মির্জা। উনি আশ্রমকে গিফট করেছিলেন। গাড়িটা কেড়ে শুনে চলতো, হ্যান্ডেল স্টার্টার চলে না। ঐতিহাসিক গাড়ি হিসেবে দেখানো হয়। গাড়িটার নাম হচ্ছে বেবি অস্টিন। মুর্শিদাবাদ, দ্য ল্যান্ড অফ নবাবস, যেখানে সময়ের কাঁটা থমকে গিয়েছে। নবাবরা শাসন করে গেছেন এই মুর্শিদাবাদে। তারপরে ছায়া পড়েছে ইংরেজদেরও। এর পাশাপাশি ঐতিহাসিক স্থানের মাহাত্ম্য ছাড়াও এখানে রয়েছে আধ্যাত্মিক স্থানেরও একটি বিশেষ নিদর্শন। 51 সতীপীঠের একটি পীঠ এই মুর্শিদাবাদে। তাই ঘুরতে আসবার জন্য মুর্শিদাবাদ আমাদের অন্যতম পছন্দের স্থানগুলির মধ্যে একটি। তাই আমি ঈশানী আজকের ব্লগটিতে মুর্শিদাবাদের সম্পূর্ণ ট্যুর আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে আসবেন, কোন কোন জায়গা এখানে ঘুরে দেখবেন, সেখানকার সময় কি, এন্ট্রি ফি কত এবং সমস্ত জায়গাকার বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মুর্শিদাবাদ যাওয়ার জন্য আমরা ধরে নিলাম সকালবেলার হাজারদুয়ারি এক্সপ্রেস, আর সেটাতে করে আমরা সকালবেলা 10:30টার মধ্যে পৌঁছে গেলাম মুর্শিদাবাদ স্টেশনে। স্টেশন থেকে বেরিয়ে নিয়ে নিলাম একটা টোটো। ঠিক করলাম টোটো করেই সম্পূর্ণ মুর্শিদাবাদ ঘুরে দেখব। টোটো করে যেতে যেতে রাস্তায় দেখলাম দক্ষিণ দরজা বা দক্ষিণ দরওয়াজা, আর তার সামনেই দেখলাম রয়েছে ঘণ্টাঘর। এখানে নাকি আগেকার দিনে ফাঁসিও দেওয়া হতো। এবারে আমরা দেখছি ত্রিপোলিয়া গেট। এইটা মুর্শিদাবাদের একটা বিশেষ জায়গা। এটা নবাব সুজাউদ্দিনের আমলে তৈরি হয়েছিল। আগেকার দিনে নবাব যখন এখান দিয়ে যেতেন, উপর থেকে ফুল আর গোলাপ জলের বৃষ্টি করা হতো। এবারে আমরা এলাম ফুটি মসজিদ দেখতে। এইটিকে আরবি ভাষায় ফৌতি মসজিদ বলা হয়। ফৌতি মসজিদকে বাংলায় বিশ্লেষণ করলে দাঁড়ায় ফুটি বা ভাঙাচোরা। এটি একটি অসম্পূর্ণ মসজিদ। এটি তৈরি করেন সরফরাজ খান, যিনি ছিলেন মুর্শিদ কুলি খান এর নাতি। এই অসম্পূর্ণ মসজিদটি বর্তমানে একদমই ক্ষয়প্রাপ্ত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে মুর্শিদাবাদের বুকে, যার কোনো রক্ষণাবেক্ষণ এখন আর হয়ে থাকে না। এবারে আমরা দেখতে এলাম জাহান কোষা কামান বা জাহান কোষা বন্দুক। এই কামানটি সোনা, রূপা, তামা, সীসা, দস্তা, পারদ, লোহা এবং টিন নামক 8টি ধাতুর সংমিশ্রণে তৈরি। এটি 17 ফুট এবং 6 ইঞ্চি লম্বা এবং বন্দুকটির ওজন হল 212 মণ। 1637 সালে দারোগা শেরে মোহাম্মদের নির্দেশে এবং হরবল্লভ দাসের তত্ত্বাবধানে জনার্দন কর্মকার কর্তৃক ইসলাম খান যখন বাংলায় সুবেদার ছিলেন, তখন শাহজাহানের রাজত্বকালে ঢাকায় বন্দুকটি তৈরি করা হয়েছিল। এবারে আমরা যাত্রাপথে ইমামবাড়া, হাজারদুয়ারি, বাচ্চাবালি তোপ এগুলি দেখে নিলাম। এগুলি সংক্রান্ত ডিটেলস ব্লগ রয়েছে চ্যানেলে, যার লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে। অবশ্যই সেটি দেখে নেবেন, তাহলে এই জায়গাকার ডিটেলস ব্লগ আপনারা দেখতে পাবেন। এবারে আমরা চলে এলাম ওয়াসফ মঞ্জিল বা নতুন প্রাসাদ দেখতে। এখানকার বাইরের দিকটা ভীষণ সুন্দরভাবে সুসজ্জিত। দেখেই বোঝা যায় এখানে কিন্তু খুব ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হয়ে থাকে। আর এইখানে এন্ট্রি ফি হচ্ছে জনপ্রতি 10 টাকা। এই ওয়াসফ মঞ্জিলটি নির্মাণ করেছিলেন ওয়াসফ আলী মির্জা খান। তিনি 1904 সালে এই নির্মাণ কার্য সম্পূর্ণ হয়। তিনি এখানেই বসবাস করতেন। এখানে চারিদিকে ভীষণ সুন্দরভাবে সুসজ্জিত এবং প্রচুর জিনিস এখানে সংরক্ষিত রয়েছে, যেমন নবাব বাহাদুরে ব্যবহৃত খাট, মির্জাফর জায়া মুন্নি বেগমের নামাঙ্কিত হাঁড়ি, অন্যান্য বাসনপত্র এবং বিশাল বিশাল দুষ্প্রাপ্য আয়না। এছাড়াও বহু প্রাচীন চিঠি ও ঐতিহাসিক দলিলপত্র এই লাইব্রেরি কক্ষে সংরক্ষিত রয়েছে। যদিও হাজারদুয়ারি দরবারের কক্ষের সঙ্গে তুলনা করা চলে না, তবুও এই দরবারের কক্ষ দর্শকদের দৃষ্টি আকর্ষণ করবেই।
এখানে নানান ধরনের মর্মর মূর্তি রয়েছে এবং চারিদিকটা শৌখিনতায় সাজানো। দেখেই বোঝা যায় যে কোনো নবাব গৃহে আমরা প্রবেশ করেছি। চারিদিকটা যেন ছবির মতো। আর এখানকার ছাদে উঠলে ভীষণ সুন্দর মা গঙ্গার দর্শন করা যায়। আর এই জায়গাটা এত সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ হয় বলেই মানুষের কাছে এই জায়গা খ্যাতি দিনকে দিন বেড়েই চলেছে। এবারে আমরা চলে এলাম নসিপুর আখড়াটা ঘুরে দেখতে। এখানেও ঢোকবার জন্য 20 টাকা জনপ্রতি টিকিট মূল্য ধার্য করা রয়েছে। আমরা সেটা নিয়েই ঢুকে পড়লাম এইখানে। আর এইখানে কিন্তু গাইড ব্যবস্থাও রয়েছে, আপনারা চাইলে গাইড নিয়ে নিতে পারেন। প্রত্যেক বছর মাথাটা খোলা আছে খান থেকে পুরীতে যেদিন রথ, আমাদের এখানে রথ উৎসব হয়, কাউন্টার বন্ধ আষাঢ় মাসের রথের সময় রথ যখন বের করি তখন থানায় পারমিশন করে রথ বের করতে হয়। এদিন থেকে 5টা বেরোয়, আর 5টা রথে 5টা মূর্তি বসে। পাশেরটা পড়াম সে চন্দন কাঠ, ওটাতে বসে লক্ষ্মীনারায়ণ, এটাতে বসে জগন্নাথ। তবে এটার চাকাটা চেঞ্জ করা হচ্ছে। কামানটা ইংরেজি আমলের কামান আমরা পেয়েছি মির্জাফরের বাড়ি থেকে, ঠিক আছে। তবে এগুলো আমরা মডিফাই করলাম কয়েকদিন আগে, কারণ একদম খারাপ হয়ে গেছিলো। এই কামান, ওই গাড়ি, এই গাড়ি সম্বন্ধে বলবো এসব। সামনে প্রভু জগন্নাথ, সামনে জগন্নাথ, সুভদ্রা, বলরাম। ওপরে দুটো মূর্তি আছে রাধাকৃষ্ণ, এদিকে ওপরে দুটো মূর্তি আছে রাধাকৃষ্ণ। ওই দুটো মূর্তিতে কিছু কাজ আছে সোনার, তবে সব থেকে বেশি সোনার কাজ ওখানে রাম লক্ষ্মণ সেটা দেখাবো, ঠিক আছে। রথ বেরোলে আমি বলেছি 5টা রথে 5টা মূর্তি বসে, এইখান থেকে মূর্তিগুলো যায়। এটা হচ্ছে ভগবান দাসের ছবি, যার খাট দেখালাম। এই ছবিটা একটু দেখবে। এনার হাতের খাট দেখিয়ে দিলাম। এনার হাতের এই মন্দিরটা 130 বছর আগে তৈরি করা। রাম লক্ষ্মণ সীতা এনার হাতের। গাড়ি কি হতো, উৎসবে মোমবাতি বা প্রদীপ জ্বালানো হতো, এখন ইলেকট্রিকের পাওয়ার। এখানে এটা কিসের সরঞ্জাম বোঝা গেল? ঝুলন। এটা কি রাখা আছে এই জায়গাটায়? এটা রাসের সরঞ্জাম। মায়াপুর, নবদ্বীপ, বৃন্দাবনে যখন রাস হয় তখন আমরাও রাস উৎসব পালন করি। সারা বছর এই জায়গায় 4টে উৎসব হয়: ঝুলন, রাস, জন্মাষ্টমী, দোল। পুজো হলে এটা কীর্তন আসর। এইখানে কীর্তন হয়। এটা হচ্ছে রঘুনাথ দেবের মন্দির, আশ্রমে। এটাই বড় মন্দির। আশ্রমের যে সিংহাসনটা আছে, বাবু লক্ষ্য করুন, আশ্রমের যে সিংহাসনটা আছে সম্পূর্ণ রূপোর। ভালো করে লক্ষ্য করেন। বেগুনি কালারের 3টে মূর্তি আছে সোনার, রাম লক্ষ্মণ সীতা। বেগুনি কালারের যে বস্ত্র পরা আছে, বাকিগুলো কুষ্টি পাথর অষ্টধাতু। ওপরের ডানে রাধাকৃষ্ণ আছে কুষ্টি পাথরে, ওপরের বামে রাধাকৃষ্ণ অষ্টধাতু। নিচের ডান দিকে একটা কালো মূর্তি আছে, দেখুন ভেতরে দেখা গেল, ওটা রহস্যময় ভগবান। তার পাশে আছে লক্ষ্মী নারায়ণ, মদনমোহন। আশ্রমের জমি জায়গা মন্দিরের নাম। এখানে হনুমানজির পুজো হয়, গরুর পাখি পুজোটা আমরা করি, ঠিক আছে। তবে গোপালের মূর্তি আছে এখানে। কোন জায়গায় গোপাল আছে? ওই কালো শিলাগুলোর উপর একটা সিংহাসন আছে, ওই সিংহাসনে গোপালের মূর্তি বসানো আছে। বোঝা গেল? হচ্ছে 1905 গাড়িটা ভারতবর্ষে নিয়ে এসেছিলেন ইংল্যান্ড থেকে জলজাহাজে ইংরেজ। আনার পর নবাবকে গিফট করেছিলেন। কোন নবাব? হাসান আলী মির্জা। উনি আশ্রমকে গিফট করলেন। গাড়িটা কেরোসিনে চলতো, হ্যান্ডেল স্টার্টার চলে না। ঐতিহাসিক গাড়ি হিসেবে দেখানো হয়। গাড়িটার নাম হচ্ছে বেবি অস্টিন, 1905 গাড়ি। আর কত দাম বললেন এটা? 80 টাকা। ভেতরে আসবে। আসেন। এটা হচ্ছে নবাব রাজা মোহাম্মদের বৈঠকখানা। 3 নম্বর 10। ইনি যখন আশ্রমের যাইতে হাসান আলী মির্জা নবাব, এনাকে গাড়ি গিফট করেছেন। এনার হাতের 22 ফুট রূপোর, 5টা সোনার মূর্তি আমি দেখাবো। এটা পাখা, দড়ি বেঁধে জানা হতো, তখন ইলেকট্রিক ছিল না। তবে খাটকে ব্যবহার করে এইভাবেই থাকে। সব চাবি মারা আছে, ইংরেজ আমলের তালা। এগুলো সব ইংরেজের তালা, ইংরেজ আমলের তালা। মার্বেল কেটে করা আছে। এটা সোনার কাজ করা মূর্তি, মন্দিরে দেখা যাচ্ছে।
সরে বসবা, ছবি তুলছে, একটু সরে বসবা। এই আশ্রমটার বয়স হলো 250 বছর। প্রথম গুরুদেব লক্ষণ দাস আচার্য, উনি এসেছিলেন ঢাকার উল্টু বাজার থেকে। আর এখন যিনি আছেন গুরুদেব মহন্ত রাঘব দাস আচার্য, বয়স 35, উনি ওপরে ঘরে আছেন। ভালো করে শুনবে, 13 নম্বর এখন যিনি আছেন ওপরে ঘরে। তবে এরা এটা তো টাঙ্গা গাড়ি মনে হচ্ছে। এক্কা গাড়ি বলা হয়, একটা ঘোড়ায় টানতো। হ্যাঁ, একটা ঘোড়ায় টানতো এই গাড়িটা, ইংরেজ আমলের গাড়ি। এটা বেগমরা এই জায়গায় বসতো। তবে গাড়িটার গদিটা আমরা চেঞ্জ করলাম রিসেন্ট 1 মাস আগে, ঠিক আছে। এগুলো আমরা এগুলো বাসন 130 বছর। এগুলো ব্যবহার হতো রথ, ঝুলন, রাসে রান্না করে মানুষকে প্রসাদ বিতরণ করা হতো। তবে এই বাসন ব্যবহার করি না, ছেড়ে দিয়েছি, অত্যন্ত ভারী। জিলাপি ভাজা কড়াই, রান্নার সরঞ্জাম, জ্বলানোর পাত্র, ওইগুলো জাঁতা বা চাকি বলা হয়। মানুষ হাতে ঘুরিয়ে মাল ভেঙেছে, তার নিদর্শন। আর এগুলো ডেল লাইট আগেকার দিনে, ঠিক আছে। এবারে আমরা যাত্রাপথে দেখে নিচ্ছি কাটরা মসজিদ এবং কাঠগোলা বাগানবাড়ি। এই জায়গা দুটির ডিটেলস ব্লগ রয়েছে চ্যানেলে, যার লিঙ্ক আমি দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে। আপনারা অবশ্যই সেটি দেখে নেবেন, তাহলে কাটরা মসজিদ এবং কাঠগোলা বাগানবাড়ির ডিটেলস ব্লগ আপনারা দেখতে পাবেন। ছোট ছোট করে সেগুলো দেখানো সম্ভব নয়, তাই আমি আলাদা করে ব্লগ রেখেছি সেগুলো দেখার জন্য। এবারে আমরা চলে এলাম নসিপুর আখড়া দেখে নসিপুর রাজবাড়িতে। এটি হলো অত্যাচারী রাজা দেবী সিংহের বাড়ি। এটি হাজারদুয়ারির অনুকরণে তৈরি হয়েছে। সামনের দিকটা মেনটেন করা হয় বলে এখন এত সুন্দর লাগে, কিন্তু রাজবাড়ির পিছনের দিকটা অত্যন্ত জরাজীর্ণ। অত্যন্ত অত্যাচারী রাজা ছিলেন এই দেবী সিংহ। তিনি কর আদায় করার জন্য নানান রকম শাস্তি দিতেন তার প্রজাবর্গদেরকে। এখানে প্রবেশের জন্য কিন্তু 20 টাকা করে টিকিট মূল্য ধার্য করা রয়েছে। এছাড়াও রয়েছে গাইড, আপনারা চাইলে এখানে গাইড নিয়ে নিতে পারেন। এবারে আমরা চলে এলাম আমাদের পরবর্তী গন্তব্য জগৎ শেঠের বাড়ি দেখবার জন্য। এখানে দেখবার মতো নানান জিনিস রয়েছে। তো ঢোকবার আগে আমাদের এখানে টিকিট কেটে নিতে হলো। জনপ্রতি প্রবেশ মূল্য পড়ল 30 টাকা করে, কিন্তু বিদেশিদের জন্য এখানে টিকিট মূল্য ধার্য করা রয়েছে 150 টাকা। আর 6 বছরের নিচের শিশুদের জন্য এখানে আলাদা করে কোনো টিকিট দিতে হয় না। জানিয়ে রাখি, জগৎ শেঠের বাড়িতে কিন্তু গাইড চার্জ হচ্ছে 70 টাকা। এই টাকার কোনো নড়চড় হয় না। আর এখানে গাইড নিয়ে ঘোরাটাই ভালো, তার কারণ গাইড না থাকলে আপনি কিন্তু এই বাড়ির গোলকধাঁধায় হারিয়েও যেতে পারেন। মানিকচাঁদ শেঠ মুর্শিদ কুলি খাঁর রাজত্বকালে তিনি আসেন এবং রাজস্ব আদায়ের দায়িত্ব পান। তারপরে তার ধনসম্পত্তি বিপুল আকারে বৃদ্ধি পেলে মোহাম্মদ শাহ মুঘল সম্রাট তাকে উপাধি দেন জগৎ শেঠ। তাকে ব্যাংক অফ ইংল্যান্ডের সাথেও তুলনা করা হতো। উনি নাকি ইংরেজদেরকে টাকাও ধার দিতেন। জগৎ শেঠের বাড়িতে দেখবার মতো রয়েছে জগৎ শেঠের নির্মিত মাটির তলার 20 ফুটের সুড়ঙ্গ, যেখানে একটি অস্ত্রাগার রয়েছে। এছাড়াও মাটির তলার গুপ্তঘর রয়েছে, 15 ফুট নিচে অবস্থিত সেটি। জগৎ শেঠের টাকশালে রয়েছে স্বর্ণ ও রূপার মুদ্রা। বিশেষ আকর্ষণ 2.5 টাকার নোট। স্বর্ণ, রৌপ্য, দোরাক্ষা শাড়ি, পৃথিবী বিখ্যাত ঢাকাই মসলিন শাড়ি, সমস্ত কিছুই রয়েছে জগৎ শেঠের সংগ্রহে। প্রাকৃতিক সৃষ্ট ফসল এবং উল্কা পাথর, নিজে মুখ দেখা যায় না এমন আয়না, এছাড়াও রয়েছে নানান সুন্দর জিনিসপত্র। জগৎ শেঠের খাজাঞ্চিখানা এবং তৎকালীন ব্যবহার্য বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন সমূহ রয়েছে এই জগৎ শেঠের বাড়িতে। জগৎ শেঠের বাড়ির পাশে রয়েছে 2টি মন্দির, একটি পরেশনাথের এবং আরেকটি জগৎ শেঠের গৃহলক্ষ্মী দেবী মন্দির, যে গৃহলক্ষ্মীর আশীর্বাদে জগৎ শেঠ এত ধনে ধান্যে পূর্ণ হয়েছেন। এটি হলো জগৎ শেঠের বাড়ির সুবিশাল সুন্দর বারান্দা। জগৎ শেঠের বাড়ির পাশেই রয়েছে একটি জগৎ শেঠের বাড়ির কম্পাউন্ডের রেস্টুরেন্ট। সেখান থেকে আপনারা লাইট ব্রেকফাস্ট করে নিতেই পারেন এবং আশেপাশে বিক্রি হচ্ছে বেশ অনেক জিনিসপত্র। চাইলে আপনারা সেখান থেকেও সামান্য কিছু সংগ্রহ করে নিতেই পারেন। এবারে আমরা চলে এলাম নেমো খারাম দেউরিতে।
যেটিকে মির্জাফরের বাড়ি বলা হয়। এখানে সিরাজকে হত্যা করা হয়েছিল। পলাশী যুদ্ধের পর যখন সিরাজ পাটনায় পালিয়ে যাচ্ছিলেন তখন তাকে ভগবানগোলা থেকে ধরে আনা হয় এখানে এবং 2-3 দিন এখানে তাকে অত্যাচার করা হয়। তারপর মোহাম্মদ বেনকে চাপ সৃষ্টি করে সিরাজকে 22 টুকরো করে হত্যা করা হয় নৃশংসভাবে। তাই এই জায়গার নাম হয়েছে নেমকহারাম দেউরি। বর্তমানে এখানে প্রবেশ করা যায় না। এবারে আমরা দেখতে চলে এলাম আজিমুন্নেসা বেগমের জীবন্ত সমাধি 1734 খ্রিস্টাব্দে যেটি করা হয়েছিল। আজিমুন্নেসা বেগম ছিলেন মুর্শিদ কুলি খানের একমাত্র কন্যা এবং মুর্শিদাবাদের দ্বিতীয় নবাব সুজাউদ্দিনের স্ত্রী। মসজিদের পূর্ব প্রবেশদ্বার এমবেড করা এবং একটি শিলালিপি স্ল্যাব অনুসারে এটি বেগম দ্বারা নির্মিত হয়েছিল। তিনি 1734 সালে মারা যান। তার বাবার মতো তাকে তার মসজিদের প্রবেশদ্বারের কাছে সমাহিত করা হয়। তার কারণ তিনি ছিলেন কলিজা খাকি বেগম। তার এক দুরারোগ্য ব্যাধি হয়েছিল, যার জন্য কবরেজরা তাকে বলেন যে সদ্যজাত শিশুর কলিজার রস থেকে একটি ওষুধ পান করলে তিনি সুস্থ হয়ে যাবেন। কালক্রমে তিনি সুস্থ হয়ে গেলেও সেই ওষুধের নেশা তিনি আর রুখতে পারেননি। তাই দীর্ঘদিন ধরে তিনি এই ওষুধ সেবন করে যেতেন, যার ফলে তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং জীবন্ত সমাধি দেওয়া হয় এইখানে। আজিমুন্নেসা বেগম এখনও শুয়ে আছেন এই সমাধির নিচে, আর এমনভাবে তার সমাধি রাখা যেখান দিয়ে শত শত মানুষের পদধূলি তার কবরের উপর যেন পড়ে। এবারে আমরা এলাম জাফরগঞ্জে। জাফরগঞ্জের এই মসজিদটি ছিল মীর জাফরের নিজস্ব মসজিদ। এইখানে তিনি নামাজ পাঠ করতেন এবং নামাজি নানা ধরনের কর্ম করতেন। এটি হলো মীর জাফরের 1100 জন পরিবারের বর্গদের কবরস্থানের স্থলটি। এইখানে জনপ্রতি 10 টাকা করে প্রবেশ মূল্য ধার্য করা রয়েছে প্রবেশের জন্য, কিন্তু সেটি সরকার দ্বারা ধার্য করা নয়। এখানে নথিভুক্ত গার্ড এবং মুন্সি তারাই ঠিক করেছেন এখান থেকে 10 টাকা করে প্রত্যেকের থেকে নেওয়ার জন্য। তার কারণ তাদের মাসিক বেতন এখনও নবাবী আমলের 11 টাকা করেই রয়েছে, তাই দিয়ে তাদের জীবনযাত্রা করা সম্ভব নয়। তাই এখানে 10 টাকা করে প্রত্যেকের থেকে টিকিট মূল্য ধার্য করা রয়েছে। এখানে মীর জাফরের পরিবারের সকলের সমাধি রয়েছে, কেবল মিরন এবং মীর কাসিম বাদে বাকি সকলের সমাধি এখানে রয়েছে। ইংরেজরা মীর জাফরের পরিবারের প্রত্যেককে নিমন্ত্রণ করে সেই খাবারে বিষ মিশিয়ে প্রত্যেককে মেরে ফেলেন এবং মীর জাফরের পরিবারে যে ছোট্ট ছোট্ট শিশুগুলি ছিল তাদেরকেও মেরে ফেলেন। এছাড়াও যেটি বিশেষ বক্তব্য লেখা হয় তা হলো মীর জাফরের একটি বিশেষ পাখি ছিল, সেই পাখিটিকেও এখানে মেরে সমাধিস্থ করে দেওয়া হয়েছিল। খুবই নৃশংসভাবে মীর জাফরের বংশটিকে নির্বংশ করে দেওয়ার প্রচেষ্টা করেছিলেন ইংরেজরা। এবারে আমরা চলে এলাম মুর্শিদাবাদের অন্যতম বিখ্যাত জায়গা মতিঝিল পার্কটি ঘুরে দেখবার জন্য। পাশেই রয়েছে দেখলাম একটি মাদ্রাসা। আমরা মতিঝিল পার্কটির দিকে এগিয়ে যাচ্ছি। এখানে কিন্তু টিকিট মূল্য ধার্য করা রয়েছে জনপ্রতি 30 টাকা, কিন্তু 5 বছরের নিচের শিশুদের জন্য কোনো প্রবেশ মূল্য এখানে লাগে না। আর এখানকার টাইমিংটা জানিয়ে দিই, এটি সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে। এখানে চারিদিকটা একটা বিশাল বড় পার্কের আকারে রয়েছে। এখানে চারিদিকটা এত সুন্দরভাবে সাজানো যে এখানে একটা ডে আউট পিকনিক করা যেতেই পারে। মুর্শিদাবাদে এসে যদি আপনারা বেশ কয়েকদিন থাকতে চান তাহলে একটা দিন কিন্তু সকলে মিলে এখানে পিকনিক করতেই পারেন। মতিঝিল যার জন্য বিখ্যাত, এই ঝিলটি হলো এইটি। এখানে কিন্তু বোটিংও করা হয়। আপনারা চাইলে এখানে এসে বোটিংও করতে পারবেন। সুবিশাল এই ঝিলের নামকরণে জায়গাটির নাম হয়েছে মতিঝিল। মতিঝিলে এলে আপনারা মতিঝিল পার্ক কম্পাউন্ড থেকে একটু বেরিয়ে দেখতে পাবেন রয়েছে এই বিশেষ জায়গাটি। এখানে একটি বন্ধ গুম ঘর রয়েছে, যার না আছে কোনো জানলা, না আছে কোনো দরজা, যেটি ভাঙা যায়নি। ইংরেজরাও চেষ্টা করে এই জায়গাটিকে ভাঙতে পারেনি, তাই এই জায়গাটি চিরকালের মতোই রয়ে গেছে রহস্য রোমাঞ্চিত। মতিঝিলে রয়েছে একটি বিশেষ ফুড কোর্ট, বেশ অনেক খাবারের দোকান রয়েছে এখানে।
আপনারা চাইলে এখানে এসে কিন্তু খাওয়া দাওয়া করে নিতেই পারেন। বেশ অনেকগুলো দোকান দেখলাম চারিপাশে। এবারে আমরা চললাম মুর্শিদাবাদ থেকে একটুখানি বহরমপুরের দিকে, আর সেই দিকে যেতেই পড়বে কাশিম বাজার। সেখানে কাশিম বাজার রাজবাড়ি রয়েছে। এই কাশিম বাজার রাজবাড়ি রিলেটেড ডিটেলস ব্লগ রয়েছে চ্যানেলে, অবশ্যই সেটি দেখে নেবেন। তাহলে এই কাশিম বাজার রাজবাড়িতে কিভাবে আসবেন, আপনারা চাইলে এই রাজবাড়িতে কিভাবে থাকবেন, নানান ডিটেলস রয়েছে, আপনারা সব তারা জেনে নেবেন। আর আমি তার লিঙ্ক দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে। আমরা চলে এলাম ডাচ সেমিট্রিতে। এই ডাচ কবরস্থান যেখানে ডাচ ফ্যাক্টরি ছিল সেখানেই অবস্থিত। বার্নিয়ারের মতে একজন ফরাসি চিকিৎসক এবং ভ্রমণকারী যিনি 1658 সালে ভারতে এসেছিলেন এবং মুঘল রাজপুত দারা শিকোর চিকিৎসক হিসেবে কাজ করেছিলেন। এটি 1666 সালে বিদ্যমান ছিল বলে উল্লেখ করেছে এবং বলেছেন যে এটি 700 বা 800 জন লোক নিয়োগ করেছিল। এটিতে 87 জন ব্যক্তির সমাধি রয়েছে, যার মধ্যে প্রাচীনতমটি ড্যানিয়েল ভ্যান্ডের মিয়েলের সমাধি, যিনি 1721 খ্রিস্টাব্দে মারা গিয়েছিলেন। আমরা এবারে চলে এলাম শাহানগর ফেরিঘাটে। এই ফেরিঘাট থেকেই আমরা গঙ্গা পার হয়ে যাব গঙ্গার অপর পাড়ে। সেখানে দেখব গঙ্গার অপর পাড়ে যে যে জিনিসগুলি রয়েছে। তার মধ্যে একটি বিশেষ জায়গা হলো মাতা সতীর 51 পীঠের একটি পীঠ মা কিরিটেশ্বরীর মন্দির। সেই মন্দির রিলেটেড ডিটেলস ব্লগ রয়েছে চ্যানেলে, যার লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, অবশ্যই সেটি দেখে নেবেন। তাহলে এই মন্দির রিলেটেড নানান ডিটেলস আপনারা পেয়ে যাবেন। আমরা এবারে চলে এলাম খোশবাগে, দ্য গার্ডেন অফ হ্যাপিনেস। 7.5 একর জমির উপরে এটি রয়েছে। দিল্লির জামা মসজিদের অনুকরণে এটি প্রতিষ্ঠিত। এখানে জুতো খুলে প্রবেশ করতে হয়, সেই নির্দেশিকাই রয়েছে ঢোকার সাথে সাথেই। আর এখানে কিন্তু দর্শনার্থীদের জন্য কোনো প্রবেশ মূল্য ধার্য করা নেই। ঢুকেই আপনারা দেখতে পারবেন আলীবর্দী খাঁর স্ত্রী এবং সিরাজের দিদা সরফুন্নেসা বেগমের সমাধি, এবং তারপরে রয়েছে ঘসেটি বেগম, যিনি পলাশীর যুদ্ধে ষড়যন্ত্রকারিণী হিসেবে চিহ্নিত ছিলেন, তার সমাধি, এবং তার পাশে রয়েছে আমিনা বেগম অর্থাৎ সিরাজের মায়ের সমাধি। তারপরে একটু এগোলে ডান দিকে দেখা যাবে 17টি কবর রয়েছে, যেটি সিরাজের পরিবারের লোকজনেদের। ইংরেজরা তাদেরকে বিষ খাইয়ে মেরে ফেলেছিলেন বলে বলা হয়। এবং তারপরে এগিয়ে গেলে আপনারা দেখতে পারবেন একটি সুবিশাল সমাধি রয়েছে, যেটি সিরাজের, এবং তার পায়ের তলায় রয়েছে তার কন্যার একটি সমাধি। তার এক পাশে রয়েছে তার ভাইয়ের সমাধি এবং অন্যদিকে রয়েছে আলীবর্দী খানের সমাধি। নিচে রয়েছে লুৎফুন্নেসা বেগমের সমাধি এবং লুৎফুন্নেসা বেগমের পাশে রয়েছে বাইজি আলিয়ার সমাধি। এছাড়া এখানে রয়েছে আরও নানান বিশ্বস্তদের সমাধি। সিরাজের বিশ্বস্তদের এইখানে সমাধিস্থ করেছিলেন। এছাড়াও এখানে রয়েছে একটি মসজিদ, যেটি আলীবর্দী খান বানিয়েছিলেন নামাজ পড়বার উদ্দেশ্যে। সেটিও এখানে সংরক্ষিত রয়েছে সুন্দরভাবে। এবারে আমরা চলে এলাম রোশনীবাগে। এই রোশনীবাগ হচ্ছে দ্য গার্ডেন অফ লাইট। এখানে অবস্থিত মুর্শিদ কুলি খাঁ জামাতা সুজাউদ্দিনের সমাধি। এটি 1738 খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়েছিল। এখানে চারিদিকটা ভীষণ সুন্দর, চারিদিকটা ফুলের গাছে সাজানো। প্রচুর গোলাপ গাছ দেখলাম এর চারিপাশে রয়েছে। চারিদিকটা সত্যি বেশ সুন্দর লাগছিল। পড়ন্ত রোদে এই জায়গাটা আরও বেশি মায়াবী হয়ে উঠেছিল বলে আমরা মনে করছিলাম। চারিদিকটা ঘুরে বেশ ভালো লাগলো। আমরা মাঝে ঘুরে নিয়েছিলাম আজিমগঞ্জ। আজিমগঞ্জে রানী ভবানীর নানান কীর্তি, সেই রিলেটেড ডিটেলস ব্লগ রয়েছে চ্যানেলে, যার লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, অবশ্যই সেটি দেখে নেবেন। তাহলে সেই জায়গাকার নানান মন্দির টেরাকোটার ডিটেলস আপনারা পেয়ে যাবেন। এরপর আমরা চলে এলাম জগৎবন্ধু ধামে। এটি একটি জৈন মন্দির। এইখানটাতে ভীষণ সুন্দরভাবে চারিদিকটা সাজানো। জানিয়ে রাখি, এটি মন্দিরটি কিন্তু দুপুরবেলার দিকে বন্ধ থাকে এবং এটি একটি গুরুর আশ্রম বলতে পারেন বা মন্দির।
চারিদিকটা ফুলের গাছে ভীষণ সুন্দরভাবে সাজানো এবং এখানকার নাট মন্দিরটা সত্যি বেশ আকর্ষণীয়। দিনের বেলাতে যেমন সুন্দর লাগে, রাতের আলোয় আরও সুন্দর হয়ে ওঠে এই মন্দিরটি। হয়ে গেল আমার মুর্শিদাবাদ ঘোরা। মুর্শিদাবাদে যাবতীয় জায়গার সমস্ত ডিটেলস দিয়েছি আজকের ব্লগটিতে, এবং কিছু কিছু জায়গার বড় ব্লগ রয়েছে যার লিঙ্ক আমি দিয়ে দিয়েছি ডেসক্রিপশনে, অবশ্যই সেগুলি চেক করে নেবেন। জানিয়ে রাখি, এই সমগ্র ট্রিপটি করতে আপনাদের কিন্তু মুর্শিদাবাদে 2 দিন সময় লাগবে, তাই হাতে সময় নিয়ে আসবেন এবং মুর্শিদাবাদ শহরটিকে খুব সুন্দরভাবে ঘুরে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আজকে এতটুকুই, দেখা হবে অন্য ব্লগে। টিল দেন, বাই বাই।